আজ আপনি শুনবেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী তারা রহস্য, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. তারার চরিত্রে সঙ্গীতা, অমৃতের ভূমিকায় রীতি, শ্রী মধুসূদন দত্তের চরিত্রে দীপক, গল্প পাঠে দারোগা প্রিয়নাথ এবং অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগা প্রিয়নাথের কাহিনী তারা রহস্য। একদিন মধুসূদন দত্ত নামে এক ভদ্রলোকের বাড়িতে আমাদের ডাক পড়ল। তাদের অন্দরমহলে এক ভয়ঙ্কর গোলযোগ উপস্থিত হয়। সেই গোলমালের খবর প্রথমে অন্দরমহল থেকে সদরে এবং ক্রমে সদর থেকে লোকমুখে ছড়াতে ছড়াতে থানায় এসে উপস্থিত হয়েছে। খবর পেয়ে প্রথমে স্থানীয় পুলিশ কর্মচারী তখনই তার বাড়িতে উপস্থিত হয়েছেন এবং তারপর আমরাও সেখানে গিয়ে উপস্থিত হলাম। সেখানে গিয়ে যা দেখলাম এবং শুনলাম তাতে বেশ বিস্মিত হয়ে পড়লাম। দেখলাম মধুসূদন বাবুর বৈঠকখানার মধ্যে অনেকগুলি দেশীয় এবং সঙ্গে কয়েকজন ইংরেজ লোক বসে রয়েছেন। একটু পরেই জানতে পারলাম যেসব দেশীয় ভদ্রলোক সেখানে বসে রয়েছেন তাদের মধ্যে দুজন এবং বাকি ইংরেজরা ডাক্তার। তাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম তা হল মধুসূদন বাবুর বৌমা কিরণ বিষ পানের ফলে ইহলোক ত্যাগ করেছে। মধুসূদন বাবুর পুত্র অর্থাৎ কিরণের স্বামীর নাম কৃষ্ণচন্দ্র। এখন কিরণ কিভাবে বিষপান করল এবং কিভাবেই বা তার মৃত্যু হল তার কিছুই আমরা সে সময় জানতে পারলাম না। এমনকি কিরণের মৃতদেহ সেই সময় আমরা দেখতে পেলাম না, অথচ সেই সময় কাউকে কোনো কথা জিজ্ঞেস করার সময়ও পেলাম না। যাকেই দু একটা কথা জিজ্ঞেস করব বলে ভাবি তার কাছেই গিয়ে দেখি আমাদের ওপর মহলের কোনো না কোনো কর্মচারী তার সঙ্গে কথা বলছেন। অর্থাৎ আমরা এই মকদ্দমার অনুসন্ধানে যুক্ত হলেও বর্তমান পরিস্থিতিতে এই অনুসন্ধানে হস্তক্ষেপ করতে পারলাম না। আমাদের সর্বপ্রধান কর্মচারী থেকে ওপর মহলের কর্মচারী পর্যন্ত এসে এই অনুসন্ধানে যুক্ত হয়েছিলেন। ফলে সেই সব কর্মচারীদের কাজের মধ্যে কোনোভাবে হস্তক্ষেপ না করে আমরা দূর থেকে যেসব খবর নিজে থেকেই কানে আসছিল সেগুলো শুনে চললাম। মধুবাবু নিজে খুব বড় লোক না হলেও কলকাতার বেশ গণ্যমান্য লোকের সাথে তাঁর পরিচয়, কাজেই তাঁর বিপদের কথা শুনে প্রায় সকলেই সেখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সর্বপ্রধান কর্মচারী এবং ওপর মহলের কর্মচারীর উপস্থিতির কারণও সেই গণ্যমান্য ব্যক্তিবর্গ, কারণ তাদের ইচ্ছে এই মৃতদেহের পোস্টমর্টেম যেন না করা হয়। একই অন্তঃপুরের মধ্যে এই কাণ্ড ঘটেছে, তার উপর ওই মৃতদেহ মেডিকেল কলেজে নিয়ে গিয়ে পোস্টমর্টেম করালে মধুবাবুর আর কোনো সম্মান থাকবে না। এই জন্যই ওই সাহেব এবং বাঙালি ডাক্তারের হাট বসেছে। আমাদের সর্বপ্রধান কর্মচারী এই অবস্থায় বেশ বিপদে পড়লেন। তিনি কোনোভাবেই চান না যাতে একজন গণ্যমান্য ব্যক্তির সম্মান নিয়ে কোনো গুঞ্জন হোক, অথচ তাঁর কর্তব্য জ্ঞান বলছে ওই মৃতদেহের পরীক্ষা না হওয়া পর্যন্ত ওর সৎকার করার আদেশ তিনি দিতে পারেন না। কারণ সেই সময় তিনি যতটা জানতে পেরেছিলেন তাতে তাঁর মনে হয়েছিল কিরণ নিজে থেকে বিষ পান করে আত্মহত্যা করেনি, কেউ তাকে হত্যা করার জন্য বিষ পান করিয়েছে। যদি তার ধারণা সত্যি হয় তাহলে এই মকদ্দমা আত্মহত্যার নয়, হত্যার। ফলে হত্যা মামলায় কোনো মৃতদেহের ডাক্তারি পরীক্ষা না করেই সৎকার করা কোনোভাবেই উচিত না। শেষে অনেক তর্ক বিতর্ক এবং আলোচনার পর ঠিক করা হলো মৃতদেহের পরীক্ষা করার জন্য কলেজে পাঠানোর দরকার নেই। যে ডাক্তারবাবু মৃতদেহ পরীক্ষা করেন তিনি মধুবাবুর বাড়িতে এসে ওই মৃতদেহ পরীক্ষা করবেন। সিদ্ধান্ত যা নেওয়া হলো কাজেও হলো ঠিক তেমনটাই। পোস্টমর্টেম করার ডাক্তার সেখানে এসে মৃতদেহ পরীক্ষা করে বললেন
দেখুন, মৃতদেহের হাত পা এবং শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিষ পানের ফলেই এনার মৃত্যু হয়েছে। মৃতদেহের পরীক্ষা হয়ে গেলে প্রধান কর্মচারীরা এক এক করে সেখান থেকে চলে গেলেন। মৃতদেহ সৎকার হয়ে গেল। আমরাও তখন সেই মামলার তদন্ত শুরু করে দিলাম। বাড়ির ভেতরে অন্য লোকজন কেউ ছিল না। মধুবাবু, কৃষ্ণচন্দ্র, বাড়ির রাঁধুনি লোকটি আর একজন পুরনো পরিচারিকা অমৃত। বাড়ির বৌমা কিরণ মারা গেছে এবং আরেকটি কাজের মেয়ে তারা তার আগের দিন ছুটিতে নিজের দেশের বাড়িতে গেছে। ঘরের কথা মধুবাবু এবং কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কোনোভাবেই পাওয়ার সম্ভাবনা নেই। যদি কিছু পাওয়া সম্ভব হয়, সে ওই রাঁধুনি এবং পরিচারিকা অমৃতের কাছ থেকে। মনে মনে তাই স্থির করে আমরা ওই দুজনকে সঙ্গে নিয়ে অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করলাম। কিন্তু আমাদের এই কাজের আগে আর একটি কাজ বাকি ছিল। আমরা অমৃত ও রাঁধুনিকে নিয়ে যাওয়ার আগে মধুবাবু ও কৃষ্ণচন্দ্রকে তাদের মনের মধ্যে কোনো সূত্র রয়েছে কিনা তা জানার জন্য দু চারটে কথা জিজ্ঞেস করলাম। উত্তরে মধুবাবু বললেন, কিরণ ছোট, কিশোরী, সংসারের কোনো বিষয়ের দিকে তার কোনো লক্ষ্য ছিল না। আমি বা কৃষ্ণ যা বলতাম, কিরণ তখনই তা হাসতে হাসতে করে ফেলত। সাংসারিক কোনো কথা নিয়ে সে কখনো তার মনের ভাব কারোর কাছে প্রকাশ করেনি। তাকে সবসময় হাসি খুশি দেখা যেত। অমৃতের সাথে তার বন্ধুত্ব কিছুটা বেশি ছিল। অমৃত তাকে নিজের মনিব বলে ভাবত না, নিজের মেয়ের মতো ভালোবাসত এবং সবসময় সে কিরণের আশেপাশেই থাকত। কিরণের ব্যাপারে কিছু জানলে একমাত্র ওই জানতে পারে। মধুবাবুর কথা শোনার পরে মনে হলো কিরণ কি কারণে বিষ পান করেছিল সেটা জানা অত্যন্ত জরুরি। কিন্তু তা কিভাবে জানা সম্ভব সেটাই ভাবতে লাগলাম। কিরণ আর বেঁচে নেই, সুতরাং সত্যি কথা এখন কার কাছ থেকে জানা যেতে পারে তাই ভাবতে লাগলাম। মনে হলো বিষের যন্ত্রণায় অস্থির হয়ে কিরণ তার মনের কথা অমৃতকে যদি বলে থাকে, আর অমৃত যদি ঠিক সেই কথাগুলো এখন মনে করে বলতে পারে, তাহলে হয়তো এই তদন্তে কিছুটা আলোর সম্ভাবনা দেখা যাবে। না হলে এই রহস্যের অন্ধকার আমাদের কাছে অজানাই থেকে যাবে। মধুবাবু ও কৃষ্ণচন্দ্র এখন যেরকম শোকাহত হয়ে পড়েছেন, তাতে তাদেরকে কোনো কথা জিজ্ঞেস করলে ঠিকঠাক উত্তর দিতে পারবেন বলে মনে হয় না। বিশেষ করে ভেতরের অবস্থা আগে কিছুটা জানতে না পারলে তাদেরকে কোনো কথা ঠিকঠাকভাবে জিজ্ঞেস করা যাবে না। আগে অমৃতের সাথে কথা বলে দেখি, কোনো উপযুক্ত তথ্য যদি পাওয়া যায় তাহলে হয়তো কিছু কিনারা হলেও হতে পারে। মনে মনে এই পরিকল্পনা করে আমি মধুবাবুকে আমাদের পরিকল্পনার কথা বললাম। তিনি আমাদের কোনো রকম বাধা না দিয়ে আমাদের সামনেই অমৃতকে ডেকে পাঠালেন। আমরা যেখানে উপস্থিত ছিলাম, অর্থাৎ যেখানে অমৃতকে ডাকা হলো, সেখানে পুলিশ ও পরিবারের লোকজন থাকার জন্য আমি তাকে একটু নির্জন স্থানে নিয়ে গেলাম। তারপর সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলাম। অমৃতের সাথে আমাদের যেসব কথাবার্তা হয়েছিল তার বিবরণ আপনাদের ভালো না লাগলেও কিছুটা দেওয়ার দরকার, না হলে আসল ঘটনার সঙ্গে সম্পর্ক খুঁজে পাবেন না। তাই যতটা সম্ভব ছোট করে সেই জিজ্ঞাসাবাদের ঘটনা বলছি। আমি অমৃতকে সেই নির্জন স্থানে নিয়ে গিয়ে একটা উঁচু জায়গায় বসতে বললাম। তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা অমৃত, তুমি তো অনেক পুরনো লোক এবং এই বাড়ির অনেক পরিস্থিতির সঙ্গে বহুদিন ধরে পরিচিত। তা তুমি এই বাড়ির ব্যাপারে যা জানো তা হয়তো অন্য লোকজন জানে না। এ বাড়ির এমন সর্বনাশ ঘটল কি করে? আমিও ভাবনা চিন্তা করে কোনো কুল কিনারা পাচ্ছি না। কিন্তু বাবু, যে সংসারে একবার পাপ প্রবেশ করে সেই সমস্ত সংসারের পরিণতি এমনই হয়ে থাকে। কিন্তু আমরা যা শুনেছি তাতে এই পরিবারকে যথেষ্ট সুখী পরিবার বলেই মনে হয়। তাহলে এখন এই সংসারে কি এমন ভয়ানক পাপ প্রবেশ করলো? বাবু, আমি এ বাড়ির নিতান্ত পুরনো লোক হলেও আমি তো চাকরানি বাবু। সব কাজের দায়িত্ব আমার হাতে থাকলেও আমি সামান্য একজন পরিচারিকা।
এদের ভালো মন্দ কল্যাণ অকল্যাণের দিকে যতই নজর রাখি না কেন, সামান্য চাকরানির নজরে তার কতটা সামলানো যায়? যাক সেসব কথা, কি জিজ্ঞেস করতে চান করুন। এটাই জিজ্ঞেস করছি যে কিরণের এমন অবস্থা হলো কি করে। তা যদি আমি জানতাম তাহলে কি আর এমনটা হতে দিতাম? কিরণকে আমি শুধুমাত্র মনিবের স্ত্রী বলে ভাবতাম না, ওকে আমি আমার মেয়ের মতো ভালোবাসতাম, নিজের মেয়ের মতোই ওর দেখাশোনাও করতাম। তাকে হারিয়ে না আমি আমার একমাত্র মেয়েটাকে হারিয়ে ফেলেছি বাবু। যতক্ষণ পর্যন্ত কিরণ অসুস্থ ছিল ততক্ষণ পর্যন্ত তুমি ওর কাছেই ছিলে? কিরণের শরীর খারাপ হওয়ার পর থেকে একবারের জন্য আমি তার বিছানা ছেড়ে নামিনি। হ্যাঁ। তুমি কখন জানতে পারো যে কিরণের শরীর খারাপ করছে? কাল বিকেল থেকেই জানতে পারি। কিরণ আমাকে মা বলে ডাকতো। কাল বিকেলে সে আমাকে যখন বলল, মা আমার বুক জ্বলে যাচ্ছে, আমার ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে, বোধহয় কেউ আমাকে বিষ খাইয়েছে, বিষের যন্ত্রণা ছাড়া এমন যন্ত্রণা অন্য কিছুতে হয় বলে আমি শুনিনি। কথাটা শুনে আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু যখন দেখলাম মা আমার কিছুতেই সুস্থ হচ্ছে না, তখন আমি কর্তাবাবু আর কৃষ্ণচন্দ্র দুজনকেই খবর দিলাম। তারা দুজনেই বাড়ির ভেতরে এসে কিরণকে দেখলেন, কিন্তু কিছু ঠিক করতে না পেরে তখনই একজন ডাক্তারকে ডেকে আনলেন। ডাক্তারবাবু কিরণকে বেশ ভালোভাবে পরীক্ষা করে বললেন, প্রচণ্ড বিষাক্ত বিষ এনার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। ইনি বিষ পান করেছেন, সেটাই মৃত্যুর কারণ। কিরণ নিজেই যা বলেছিল ডাক্তারবাবু তাই বললেন। তখন আমাদের আর কোনো সন্দেহ রইল না যে তার শরীরে বিষ ছড়িয়ে পড়ার ফলেই তার এমন শরীর খারাপ হয়েছে। কাল কিরণ খাওয়া দাওয়া করেছিল কখন? তা প্রায় বেলা 10টা কি 11টার সময় সে খেয়ে নিয়েছিল। খাওয়ার পর তার শরীর কেমন ছিল? খুব ভালো ছিল, কোনো রকম অসুবিধা হয়নি বাবু। তাহলে কি খাওয়ার পর থেকে তার শরীর এমন অসুস্থ হওয়া শুরু হয়? আগে বিকেলে জল খাবার খাওয়ার পর থেকেই তার এমন শরীর খারাপ হওয়া শুরু হয়। বিকেলে কি খেয়েছিল? তেমন কিছু তো খায়নি, ওই একটা সন্দেশ, একটা কি দুটো রসগোল্লা আর একটু শরবত। ওই সন্দেশ রসগোল্লা আনা হয়েছিল কোত্থেকে? বাজার থেকে যেমন এসে থাকে তেমনই এসেছিল। কে এনেছিল? আমাদের বাড়ির কেউ আনেনি, ওই যে ময়রা প্রত্যেকদিন যোগান দেয় সেই দিয়ে যায়। আচ্ছা, সেই সন্দেশ বা রসগোল্লার কোনোটার কিছু অবশিষ্ট কি আছে? না, তার আর কোনো অবশিষ্ট নেই, সবই খাওয়া হয়ে গেছে। কিরণ ছাড়া আর কে কে খেয়েছিল ওই সন্দেশ রসগোল্লা? সবাই খেয়েছিল, কর্তাবাবু কৃষ্ণচন্দ্র সকলেই তো খেয়েছিলেন, আমিও খেয়েছিলাম বাবু। তা ওগুলো খাওয়ার পর তোমাদের কোনো অসুখ করেনি? না, আমি তো কোনো শরীর খারাপ বুঝতে পারিনি। আচ্ছা, কিরণ শরবত খেয়েছিল বললে না? হ্যাঁ। তা সেই শরবত আর কে খেয়েছিল? আর কেউ খায়নি, শুধু কিরণই পান করেছিল। কিসের শরবত ছিল? ওলার শরবত। ওলা? আগে হ্যাঁ, এক ধরনের সাদা চিনি বা মিছরির নাড়ুর মতো দেখতে হয়। তা সেই শরবত বানিয়েছিল কে? আগে আমি বানিয়েছিলাম। ওলা পেলে কোথা থেকে তুমি? ওটাও কি বাজার থেকে আনা হয়েছিল? না, কিরণ ছোট থেকে ওলা শরবত খেতে ভালোবাসে, আর প্রত্যেকদিন ওলা শরবত খাওয়া তার অভ্যেস, তাই তার মা মাঝে মধ্যে কতগুলো করে ওলা পাঠিয়ে দেন। প্রত্যেকদিন ওগুলোর একটা করে ভিজিয়ে রেখে বিকেলে জল খাবার করার সময় আমি সেই শরবত কিরণকে দিতাম। কাল ওই ওলাগুলো কে ভিজিয়েছিল? আগে আমি ভিজিয়েছিলাম। জল কোত্থেকে নিয়েছিলে? কল থেকে জল ধরে সেই জলে ওটা ভিজিয়ে রেখেছিলাম। ওই ওলাগুলো থাকে কোথায়? একটা হাঁড়ির মধ্যে। সেই হাঁড়ি কোথায় থাকে? কিরণের ঘরের মধ্যেই থাকে। হ্যাঁ, হাঁড়ি থেকে ওলা নিয়ে আর কে কে খেত? বাড়ির আর কেউ ওলা খায় না বাবু, শুধু কিরণ একাই খেত। ওতে আর কতগুলো ওলা আছে এখনো? বেশি নেই, যা ছিল তা প্রায় শেষই হয়ে এসেছে, বোধহয় 2-4টে পড়ে আছে। আচ্ছা, ওই হাঁড়িতে যে ওলা থাকে তা কে কে জানে? আমি জানি, তারা জানতো, আর কিরণ জানতো, তবে আমরা এই 3 জন ছাড়া আর কেউ জানে নাকি আমি জানি না বাবু। কাল কিসে ভিজিয়েছিল ওলা? যাতে প্রত্যেকদিন ভিজিয়ে রাখি তাতেই ভিজিয়ে রেখেছিলাম, একটা কাঁচের বাটিতে। তা ওই বাটি কি এখনো সেই রকমই আছে না পরিষ্কার করা হয়ে গেছে? না, আমি ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি।
আচ্ছা, যে হাঁড়িতে ওলাগুলো আছে, সেই হাঁড়ি সহ যে কটা ওলা আছে সেগুলো তুমি আমাকে দেখাতে পারবে? হ্যাঁ বাবু, কেন পারবো না। এই বলে অমৃত অন্দরমহলে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সেই হাঁড়ি সহ ফিরে এলো। দেখলাম ওর মধ্যে 3টে মাত্র ওলা আছে আর কতকগুলো ওলার টুকরো পড়ে আছে। অমৃতের কাছ থেকে হাঁড়িটা নিয়ে আমি তখনই একজন কর্মচারীকে দিয়ে ওটা রাসায়নিক পরীক্ষকের কাছে পাঠিয়ে দিলাম। তারপর পুনরায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলাম। আচ্ছা, তুমি বলছিলে যে সংসারে পাপ ঢোকে সেই সংসারের অবস্থা এইরকমই হয়, তা তোমার এই কথাটার মানে কি? তুমি তোমার সব কথা আমাকে পরিষ্কার করে বলো। এখানে অন্য কেউ নেই এবং তুমি আমাকে যা বলবে তার খবর তোমার মনিব বা অন্য কারো কাছে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যতটা সম্ভব সবকিছু গোপন রাখবো। তোমার কাছ থেকে যদি সবকিছু আমি জানতে না পারি তাহলে কে কিভাবে এই সর্বনাশ করলো তা আমরা বুঝতে পারবো না। আমার কথা শুনে অমৃতের চোখ দিয়ে 2-1 বিন্দু জল গড়িয়ে পড়ল। তারপর সে বলল, এই সব কিছুর জন্য আমি দায়ী বাবু, আমি দায়ী। আমার জন্যই আজ আমাকে এই দিনটা দেখতে হলো। তা প্রায় 2 বছর আগের কথা। তখন কর্তা বাবু মানে মধুবাবুর বয়স ছিল ওই 45 বছর মতো। তার 6 বছর আগেই কর্তা মা আমাদের ছেড়ে চলে গেছেন। তারপর বাবু আর বিয়ে করেননি। তার একটি মাত্র ছেলে কৃষ্ণচন্দ্র, তখন তারও বয়স ওই 20 কি 22। তারও বিয়ে কিরণের সাথে কিছুদিন আগেই হয়েছে। কিরণের বয়স তখন 13 বছর। আমার সাথে কিরণের গভীরতা তখন থেকেই ধীরে ধীরে বেড়ে উঠছে। আমার দেশের বাড়ি মেদিনীপুরের ঘাটাল অঞ্চলে। প্রতি বছর 15-20 দিনের জন্য আমি বাড়ি যাই। সেবারেও গেলাম। সেবারেও আমি 20 দিনের পর কলকাতায় ফিরে এলাম। কিন্তু কর্তাবাবুর বাড়ি গেলাম না, কারণ আমার তখন তারার সঙ্গে দেখা হলো। তারার বাড়িও আমার দেশের বাড়ির অঞ্চলে, তাই ওকে দেখে আমি বেশ খুশিই হলাম। কিন্তু ওর অবস্থা দেখে আমার খুব কষ্ট লাগলো। ওর বয়স 27, 2 বছর আগেও কলকাতায় এসেছিল। ও সদবা কি বিধবা কিছুই বোঝা গেল না। কপালে সিঁদুর নেই, হাতে 2টো রূপোর চুড়ি আর পরনে একটা ময়লা কাপড়। আমি প্রথম দিনে ওকে কর্তাবাবুর কাছে আনতে পারতাম, কিন্তু কর্তাবাবু নিজেদের আত্মীয়দেরই সহ্য করতে পারেন না। তাদের জন্য খরচ করলে তা অপব্যয় ভাবেন। তিনি কি নতুন একজন পরিচারিকা রাখতে রাজি হবেন? তাই প্রায় 9-10 দিন নানা জায়গায় ঘুরে ঘুরে কাজ খোঁজার পর কোথাও না পেয়েই বাড়িতেই তারাকে নিয়ে এলাম। তারাকে দেখে কর্তাবাবু আমাকে জিজ্ঞেস করলেন, এটি তোমার কে হয়? আমার স্বদেশীয়। ওর কেউ নেই। দেশে থেকে খাওয়া পড়ার কষ্ট হচ্ছিল, তাই আমার সাথে এসেছে। এখানে অনেক বড় লোক আছেন, কারো বাড়িতে একটা কাজের জোগাড় করে দিতে পারলে ওর কষ্ট দূর হয়ে যায়, তাই আমি ওকে সঙ্গে করে এনেছি। এই 2-4 দিন যতক্ষণ না ওর কাজের জোগাড় করতে পারছে সেই কদিন আমার কাছেই থাক। আমার কথা শুনে কর্তাবাবু তারাকে একবার ভালো করে নিরীক্ষণ করলেন। তারপর বললেন, ওর স্বভাব চরিত্র যদি ভালো হয়, ও আমাদের সেবা শুশ্রূষা করতে পারে, তাহলে আর অন্য জায়গায় কাজ খোঁজার দরকার নেই। অমৃত, তুমি যেমন এতদিন আমাদের বাড়িতে কাটাতে পারলে, ও সেভাবেই আমাদের আশ্রয়ে অনায়াসেই কাটাতে পারবে। কর্তাবাবুর কথা শুনে আমি তারাকে সঙ্গে করে ভেতরে নিয়ে গেলাম। তারার আগে একজন ছেলে ছিল। কর্তাবাবু আর কৃষ্ণচন্দ্রর ভাই ফরমাস খাটা, এই যেমন স্নানের তেল মাখানো, বিশ্রাম করার সময় হাত পা টিপে দেওয়া, এই সবের জন্য আর কি। সেই সব কাজের মধ্যে তারা কিছু কিছু কাজ করতে শুরু করলো। কিছুদিন পর সেই চাকরটার অত্যন্ত শরীর খারাপ হলো। তখন তার বাকি কাজগুলো বলার আগেই তারা নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছিল। চাকরের শারীরিক অবনতি আরো বেড়ে যাওয়ায় সে দেশের বাড়ি চলে গেল। তারপর থেকে সেই কাজগুলো তারাই সম্পূর্ণরূপে করতে লাগলো। কিছুদিন পর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, তারার পরিবর্তন হয়েছে। সে এখন আর ময়লা কাপড় পরে থাকে না, পাতলা নানা রকম সুন্দর শাড়ি পরে বেশ পরিপাটি করে সেজে ঘুরে বেড়ায়। তার হাতে 2 গাছি সোনার অনন্ত, বাহুতে তাগা, এমনকি তার গলাতেও সোনার হার ঝুলতে থাকে। এই অলংকার কোথা থেকে এলো তা আমি জানি না।
নিজের টাকায় গড়ালো নাকি কর্তাবাবু দিয়েছেন তাও জানি না, শুধু এই পরিবর্তনই আমি লক্ষ্য করে চললাম। যেদিন থেকে আমি তাকে সঙ্গে করে এনে এই সংসারে তুলেছি, সেদিন থেকে এই সংসারের সর্বনাশ শুরু হয়েছে। কর্তাবাবু আর কৃষ্ণচন্দ্র কেন যে তার পক্ষপাতী তা আমি বুঝতে পারি না। তারা যে কাজই করুক না কেন, তা ভুল হোক বা ঠিক, ন্যায় হোক বা অন্যায়, সব সময় সে কর্তাবাবু আর কৃষ্ণচন্দ্রের পক্ষপাতী পায়। তার উপর কেউ যেন কোনো কথা বলতে পারে না। সে একজন চাকরানী, কিন্তু তাকে চাকরানী বলে মনে হয় না, মনে হয় সেই যেন এই বাড়ির মালকিন। কিরণকে তারা একেবারেই পছন্দ করত না, কিন্তু এই গুণ তার আচার ব্যবহারে প্রকাশ পেত না। আমি বহু পুরনো লোক, তাই আমার নজরে পড়ত। কর্তাবাবু আর কৃষ্ণচন্দ্র তো একেবারেই দেখতে পেতেন না। কিরণ কিন্তু বুঝতে পারত, তবে বুঝতে পারলেও তার কোনো উপায় ছিল না। সে স্বামী আর শ্বশুরের কাছে তার আর বিপক্ষে কোনো কথা বলার সাহস পেত না। তার সব কষ্ট, মনের কথা সে আমার কাছে বলতো। মাঝে মধ্যে মনের কথা বলার সময় দুঃখে কেঁদে ভাসাতো। আমি তাকে অনেক বোঝাতাম, সান্ত্বনা দিতাম। আমার কথায় শান্ত হয়ে সে মুখ বুজে দিন কাটাতো। তার আর আসল রূপ আমার সামনে প্রকাশ হয়ে গেছিল। আমি ছাড়া সেই কুৎসিত মানসিকতার পরিচয় কেউ জানতে পারেনি। আজ যদি তারা এই বাড়িতে থাকতো, তাহলে আমি দৃঢ় কণ্ঠে বলতে পারতাম, কিরণকে একমাত্র তারাই খুন করেছে। তারাই কিরণকে বিষ পান করিয়েছে। তার নিজের কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই সোনার সংসারকে সে একেবারে তছনছ করে দিয়েছে। কিন্তু যখন সবার কাছে বিদায় নিয়ে সে একদিন আগেই দেশের বাড়ি চলে গেছে, তখন সে যে এই কাজ করতে পারে তা তো আমি আর বলতে পারি না, আর বলার কোনো যুক্তিও নেই। সে বেরিয়ে যাবার দুদিন পর কিরণের শরীরে বিষ পাওয়া গেছে। আমার যা জানা ছিল সবকিছু আপনাকে বললাম বাবু। এখন আপনি বিবেচনা করে দেখুন, এরকম মহাপাপ কোনো সংসারে ঢুকলে তার পরিণামে যে কি দশা হয় তা আপনারা অনুমান বা বিশ্বাস করতে পারেন কি? অমৃতের কথা শুনে তার মনের কথা আমি সম্পূর্ণ বুঝতে পারলাম না, কিন্তু অনুমান করতে পারলাম যে তারা একজন মহাপাপী। তার জন্যই এই সোনার সংসার নষ্ট হতে চলেছে। অমৃতের কথায় আরও একটা সন্দেহ আমার মনে দেখা দিল। সে সন্দেহটা যে ঠিক কি তা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। আমার মনে হলো কিরণ কোনো রকম বিষ পান করে আত্মহত্যা করেনি তো, যে তারাকে সে সহ্য করতে পারত না, যার জন্য সে সবসময় কষ্ট পেত, অথচ তার কথা সে কারো কাছে জানাতে পারত না, কিংবা জানালেও তারার পক্ষেই তার স্বামী শ্বশুর কথা বলতেন এবং কিরণকে তিরস্কার করতেন। সেই জ্বালা মেটানোর জন্য কিরণের আত্মহত্যা করা কি সম্ভব নয়? এদিক থেকে ভাবলে কিরণকে কিশোরী ছাড়া অন্য কিছু মনে হয় না। সে যদি আত্মহত্যা করার জন্য বিষ পানি করবে, তাহলে যন্ত্রণায় ছটফট করার সময় কেউ আমাকে বিষ পান করিয়েছে এ কথা বলবে কেন? বিশেষ করে সে একজন কিশোরী এবং কুলবধূ। সে বিষ পাবেই বা কোথায়? এদিকে সেই বাড়ির ভেতরে এমন কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না যে কিরণকে বিষ পান করাতে পারে। মধুবাবু এ কাজ করতে পারেন না। কৃষ্ণচন্দ্রের কাছেও এমন কোনো কারণ নেই যাতে এই কাজ তিনি করবেন। অমৃত কিরণকে নিজের থেকেও বেশি ভালোবাসত, তাই তার দ্বারাও এ ঘটনা ঘটবে না তা আমি নিশ্চিত। তারা এখানে নেই। এই কাজ যে সে করেছে সেটাই বা বলবো কিভাবে? এখন বাকি রইল কেবল রাঁধুনি, কিন্তু সেই বা এই কাজ করবে কেন? বিশেষ করে তার খাবার খাওয়ার পরেও কিরণের কিছু হয়নি, আর তাছাড়া এ কাজ করার উপযুক্ত কোনো কারণও তার বিপক্ষে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে তাকে দেখে মনে হচ্ছে সেও সবার মতোই কিরণের মৃত্যুতে খুবই শোকাহত। সেও খুবই কষ্ট পেয়েছে, তার চোখের জল আর বাঁধ মানছে না। কিরণকে বিষ পান করানোর কথা চিন্তা করে এইসব ভাবনা মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। কিন্তু অনেক ভাবনা চিন্তা করেও কিছুতেই কিছু ঠিক করে উঠতে পারলাম না। এদিকে মামলার তদন্তের কাজে দিন দুই কেটে গেল,
কিন্তু ফল কিছুই হাতে এলো না। 3 দিনের দিন রাসায়নিক পরীক্ষকের কাছ থেকে জানতে পারা গেল যে আমরা পরীক্ষার জন্য যেসব ওলা তার কাছে পাঠিয়েছিলাম তার সবগুলোতেই বিষ মাখানো, এবং প্রতিটি ওলার মধ্যে এত পরিমাণ বিষ রয়েছে যে তার একজন মানুষের প্রাণ অনায়াসে নিতে পারে। এই তথ্য জানার পর আমাদের তদন্তের কাজ একটু পরিষ্কার হলো। ওই ভেজানো ওলা খেয়েই কিরণের যে মৃত্যু হয়েছে তা এখন বেশ বুঝতে পারলাম। এখন আমাদের তদন্তের প্রধান লক্ষ্য হলো ওই ওলার সাথে বিষ মেশানো হলো কিভাবে। এই সম্বন্ধে তদন্ত শুরু করার আগে ওই ওলা সম্বন্ধে আরও কিছু তথ্য জানার জন্য আবার অমৃতের সাথে কথা বলার দরকার পড়ল। তাকে আবার ডেকে পাঠালাম। অবশ্য এবার আর আমি একা ছিলাম না, কিছু কর্মচারীকেও সঙ্গে রেখেছিলাম। তাকে বললাম, অমৃত, কি কারণে কিরণের মৃত্যু হয়েছে তা এখন আমরা জানতে পেরেছি। জানতে পেরেছেন? কি কারণে বাবু? কি কারণে আমার কিরণের মৃত্যু হয়েছে বলুন? বিষ খেয়েই তার মৃত্যু হয়েছে। মস্করা করছেন? এ কথা তো আমরা আগেই জানি, কিন্তু বিষটা খাইয়েছে কে? তুমি। আমি? আমি কিরণকে বিষ খাইয়েছি? হ্যাঁ। তাহলে তো আপনাদের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাকে যা দণ্ড দেওয়া সেই দণ্ডই দিন। আমিও কিরণের কষ্টে কোনোভাবেই বেঁচে থাকতে চাই না। অনুগ্রহ করে যদি আপনারা তার শোক থেকে আমাকে নিষ্কৃতি দিতে পারেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাবো এবং ঈশ্বরের কাছে আপনাদের দীর্ঘায়ু কামনা করব। দেখো অমৃত, আমরা তোমাকে মিথ্যে কথা বলছি না। তুমি সত্যি কিরণকে নিজের হাতে বিষ খাইয়েছ। আমি? হ্যাঁ। আমি কিভাবে তাকে বিষ খাওয়ালাম বাবু? ওলা শরবত কিরণকে কে খেতে দিয়েছিল? আমি দিয়েছিলাম। ওর মধ্যেই বিষ ছিল। কিন্তু কিন্তু তা কিভাবে সম্ভব? ওই ওলা তো আমি প্রত্যেক দিনই কিরণকে খেতে দিই। তাহলে কি এতদিনে জানতে পারতাম না যে ওর মধ্যে বিষ আছে? ওতেই বিষ ছিল অমৃত, এবং যে ওলাগুলো এখনো আছে তার মধ্যেও বিষ আছে। ও কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা, ওই ওলা একটা আমাকেও দাও দেখি, আমিও খেয়ে দেখি ওর ভেতরে সত্যিই বিষ আছে কিনা। ওই ওলা খেলে তোমার অবস্থাও কিরণের মতোই হবে। তাহলে তো ভালোই হয়। আমি যদি কোনোভাবে কিরণের কাছে যেতে পারি তাহলেই আমার মঙ্গল, তাহলে আমার সব দুঃখ মুছে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। এখন আমি তোমাকে 2-4টে কথা জিজ্ঞেস করছি, তুমি তার ঠিক ঠিক জবাব দাও। করুন। ওই ওলাগুলো কে এনেছিল? সে কথা তো আমি আপনাদের আগেই বলেছি। কিরণের মা ওই ওলা তার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিলেন। কতদিন হলো তিনি ওগুলো পাঠিয়েছিলেন? তা প্রায় 1 মাস হবে। আচ্ছা, যে হাঁড়িতে ওলাগুলো থাকতো সেই হাঁড়ির সাথেই কি উনি ওগুলো পাঠিয়েছিলেন? না বাবু, উনি একটি থালায় করে পাঠিয়ে দেন। আমি ওগুলোই নতুন হাঁড়িতে তুলে রাখি। তা যে নতুন হাঁড়িতে তুমি ওগুলো রেখেছিলে সেই হাঁড়িটা কি বেশ পরিষ্কার করে রেখেছিলে? আমি বেশ ভালোভাবে ওটা পরিষ্কার করে রেখেছিলাম। ওই হাঁড়িটা বেশ করে প্রথমে ধুয়ে ফেলি, তারপর রোদে শুকিয়ে তার মধ্যে ওই সব ওলা তুলে রাখি। যেখানে ওই হাঁড়ি রাখা ছিল সেখানে কার কার যাতায়াত ছিল? ওটা কৃষ্ণচন্দ্রের শোয়ার ঘর, সুতরাং কৃষ্ণচন্দ্র আর কিরণের কথা জানতো। ওরা ছাড়া আমি আর তারা ওখানে যাওয়া আসা করতাম। আর যে লোকটি তোমাদের রান্নাবান্না করে? না না, তাকে কখনো ঘরে যেতে দেখিনি। শরবত তৈরি করার কাজ তুমিই করতে? আগে হ্যাঁ বাবু, আমিই তৈরি করতাম। তারাকে কখনো ওই কাজ করতে দেখিনি। আচ্ছা, যেদিন তারা দেশে যায় সেদিন সে কখন এখান থেকে বেরিয়েছিল? খুব ভোরে সেখান থেকে বেরিয়ে যায়। তার সাথে আর কেউ গেছিল? কর্তাবাবুর গাড়ি ড্রাইভার সাথে গেছিল। আচ্ছা, সে কত দূর গেছিল তুমি বলতে পারবে? সে আরমানি ঘাটে নেমে যায়, তারপর ড্রাইভার তাকে স্টিমারে উঠিয়ে দিয়ে আসে। যতক্ষণ না স্টিমার ছেড়েছিল ততক্ষণ সে সেখান থেকে আসেনি। যেদিন তারা চলে যায় সেদিন কিরণ শরবত খেয়েছিল? না, সেদিন কিরণ শরবত পান করেনি। কেন? সেদিন কি তুমি শরবত তৈরি করনি? আগে তৈরি তো করেছিলাম, কিন্তু যখন সেটা একটা বাটিতে করে কিরণকে দিই, সে কোনো কাজে ব্যস্ত থাকায় সেটা একটা জায়গায় রেখে দেয়। সেই ফাঁকে একটা বেড়াল এসে কিছুটা শরবত খেয়ে ফেলে, ফলে বেড়ালের এঁটো বলে আর আমি সেটা কিরণকে খেতে দিইনি। আমি শরবতটা নিয়ে গিয়ে ফেলে দিই। তারপর আবার শরবত তৈরি করে দিতে চাইলে কিরণ বাধা দিয়ে তার খাবার ইচ্ছে নেই বলে জানায়। যে বেড়ালটা সেদিন শরবত খেয়েছিল সেই বেড়ালটা এখন কোথায়? সেই দিন থেকে আমি কিন্তু আর এই বেড়ালটাকে দেখতে পাইনি বাবু।
আচ্ছা, ওই বেড়ালটা সেদিনই শুধু এ বাড়িতে এসেছিল নাকি আগেও তাকে এ বাড়িতে ঘুরতে দেখেছো? বিড়ালটাকে তো সব সময় ঘুরঘুর করতে দেখতাম, বেশিরভাগ সময় সে এই বাড়িতেই থাকতো, কিন্তু শরবত খাওয়ার পর থেকে তাকে একবারও দেখতে পাইনি। তাহলে সেও মনে হয় মারা গেছে। সে ব্যাপারে তো কিছু জানি না বাবু। যখন আমি অমৃতকে সেই বেড়ালের কথা জিজ্ঞেস করছিলাম, সেই সময় সেখান দিয়ে সেই রাঁধুনিটিও কোথাও যাচ্ছিল। সে আমাদের কথাবার্তা শুনে একটু দাঁড়ালো, তারপর অমৃতকে জিজ্ঞেস করলো, বেড়ালের কথা কি বলছো তোমরা? আমাদের বাড়িতে যে বেড়ালটা সবসময় ঘুরে বেড়াতো তাকে আর দেখতে পাওয়া যায় না, সেটাই বলছিলাম। কোন বেড়ালটা? সেই সাদাটা? হ্যাঁ। সে তো মরে গেছে। সে কবে মরলো? ওই যেদিন বৌদিদির এমন অবস্থা ঘটলো সেই দিন খুব ভোরে তাকে পায়খানা ঘরের ভিতরে মরে পড়ে থাকতে দেখেছিলাম। সেখান থেকে তাকে বের করে রাস্তায় ফেলে দিই, তারপর হয়তো ডোমেরা নিয়ে গিয়ে থাকবে, কারণ কিছুক্ষণ পরে তাকে আর সেখানে পড়ে থাকতে দেখিনি। কই, এ কথা তো আমি আগে শুনিনি। এই গন্ডগোলের মধ্যে ওই ছোট্ট কথা আর কার মাথায় থাকবে? এদের কথা শুনে সে সময় আমার ধারণা হলো সেই বেড়ালের মৃত্যুর কারণও বিষপান। তারা এই বাড়ি ছেড়ে দেশে যাওয়ার পর ওলার হাঁড়িতে যে কটা ওলা ছিল তার সমস্তই বিষাক্ত। সেদিন কিরণের জন্য যে শরবত তৈরি করা হয়েছিল তাতেও বিষ ছিল। ওই শরবত খেয়ে সেই দিনই কিরণ মারা যেত, কিন্তু ওই দিন বেড়ালটা তার প্রাণ বাঁচিয়ে দেয়, না হলে একদিন আগেই কিরণের পরমায়ু শেষ হয়ে যাওয়ার কথা। অমৃতের কাছ থেকে এইসব শোনার পর আমাদের বেশ মনে হতে লাগলো বর্তমানে আমাদের তারার খোঁজ করা উচিত। আমাদের সমস্ত প্রমাণ এবং সন্দেহ তারার কাছে গিয়েই ঠেকল। কোনো গভীর উদ্দেশ্য সাধনের জন্যই সে বাড়ি যাওয়ার আগে সমস্ত ওলায় বিষ মাখিয়ে গেছে, কারণ সে খুব ভালো করেই জানতো যে ওই ওলার শরবত কিরণ ছাড়া আর কেউ পান করে না। সুতরাং কিরণ ছাড়া আর কারো জীবননাশের সম্ভাবনাও নেই। সে আরও পরিকল্পনা করেছে যে কিরণের মৃত্যুর সময় সে যখন বাড়িতে ছিল না তখন তার উপর কোনো সন্দেহ পড়বে না, সুতরাং তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকবে না, অথচ তার সেই গভীর উদ্দেশ্য ঠিক সফল হয়ে যাবে। মনে মনে এই ভেবে তারার খোঁজ করাই বর্তমানে একমাত্র প্রধান কাজ বলে আমরা ঠিক করলাম, এবং পরের দিন অমৃতকে নিয়ে তারার খোঁজে আমরা বেরিয়ে পড়লাম। আরমানি ঘাটে গিয়ে স্টিমারে করে আমরা মেদিনীপুরের দিকে রওনা হলাম। তারা অমৃতের দেশেরই মেয়ে, তাই অমৃতের সাহায্যে তার বাড়ির খোঁজ করতে আমাদের বিশেষ কোনো কষ্ট হলো না, এবং যত সহজে তারার বাড়ির খোঁজ পেলাম তত সহজেই তারারও দেখা পেয়ে গেলাম। অন্যান্য 2-3 জন মহিলার সাথে সে খোশ মেজাজে গল্প করছে। হঠাৎ আমাকে এবং অমৃতকে দেখে সে বলল, তুমি হঠাৎ এখানে কেন, আর তোমার সাথে ইনি কে? এই প্রশ্নের উত্তর আমি অমৃতকে দিতে দিলাম না। তারার মুখের কথা শেষ হতে না হতেই আমি বললাম, আমরা যে কেন হঠাৎ করে তোমার কাছে এসেছি তা তুমি আমাদের জিজ্ঞেস করছো কেন? নিজেকেই একবার প্রশ্ন করে দেখো, যে গভীর জলের মাছ ধরার আশায় জাল পেতে দাঁড়িয়ে থাকে, সেই জালে মাছ পড়লে কি সে বুঝতে পারে না যে তার মনের আশা পূর্ণ হয়েছে? তুমিও যে ভয়ঙ্কর আশা নিয়ে সর্বনাশের জাল বিছিয়ে এখানে এসে বসে আছো, এখন গিয়ে দেখবে যাও তোমার সেই অভেদ্য জালের সর্বনাশে তোমার আশা সম্পূর্ণ হয়েছে। কিন্তু যে আশা নিয়ে তুমি জাল বিছিয়েছিলে সেই জাল গোটানোর আগে তোমারও সর্বনাশ হবে। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কোথা থেকে আসছেন? আমার কথা তুমি আমার চেয়েও বেশি ভালো বুঝতে পারছো। এখন আমার সাথে চলো, কলকাতায় গিয়ে একবার দেখবে না তোমার সাধের জালে মাছ পড়েছে কিনা। কিসের স্বাদ? বাবা, জানো না কিসের স্বাদ? তোমার নিজের স্বাদ তুমি নিজেই জানো না। বাহ, যে স্বাদের আশায় তুমি মধুবাবুর সোনার সংসার ছাই করে দিয়েছ, যে স্বাদের আশায় তুমি কৃষ্ণচন্দ্রের কপাল পুড়িয়েছ, সেই স্বাদ কি তুমি জানো না? হ্যাঁ, তুমি খুব ভালো করে জানো। নিজের হাতে যে কাজ করে এসেছো তারপরেও ভান করছো তুমি। চলো আমার সাথে, চলো, আমি তোমার সেই স্বাদ পূরণ করব।
কোথায় যাব? আপনি কে? আমি কে তা তুমি ঠিক সময়েই জানতে পারবে। এখন আমার সাথে তোমাকে কলকাতায় যেতে হবে, মধুবাবুর বাড়ি। মধুবাবু আমার মালিক, তার দয়াতেই তো আমি বেঁচে আছি। তার কাছে যেতে আমার কোনো আপত্তি নেই। চলুন আপনি, আমি এখনই সেখানে যাব। আচ্ছা, মধুবাবু ভালো আছেন তো? কৃষ্ণচন্দ্রবাবুর কোনো বিপদ ঘটেনি তো? অমৃত, তুমি কোনো কথা কইছো না কেন? তুই কি আমার কোনো কথা বলার মতো মুখ রেখেছিস? তোর কষ্ট দূর করার জন্য তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে বিশ্বাস করে একটা বড় লোকের বাড়িতে রেখেছিলাম। তার যা প্রতিদান তুই দিয়েছিস, তাতে তো সর্বনাশ তো হয়েইছে, সাথে আমার সর্বনাশ করতে কিছু বাকি রাখিসনি। এতে আমি তোকে আর কি দোষ দেব? সবই আমার পুরো অদৃষ্ট। অমৃতকে আর বেশি কথা বলতে দিলাম না আমি। দুজনকেই সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। সেদিন কলকাতায় ফেরার কোনো রকম সুযোগ না থাকায় কাছের একটা থানায় গিয়ে আমরা রাত্রি কাটানোর জন্য উপস্থিত হলাম। থানায় উপস্থিত হয়ে সেখানকার ভারপ্রাপ্ত কর্মচারীর সাথে কথা বললাম। সেই সময় ওই থানার যিনি ভারপ্রাপ্ত কর্মচারী ছিলেন তাকে আমি আগে থেকেই চিনতাম। তিনি বেশ একজন উপযুক্ত এবং বুদ্ধিমান কর্মচারী ছিলেন। তার নিজের কয়েকটা মোকদ্দমার অনুসন্ধান করতে গিয়ে তিনি কলকাতায় বেশ কয়েকবার আমার কাছে গিয়েছিলেন। আমি তখন তাকে যথাসাধ্য চেষ্টা করেছিলাম সেই মোকদ্দমায় সাহায্য করতে। তখন থেকেই তার সাথে আমার পরিচয়। তিনি হঠাৎ আমাকে তার থানায় দেখতে পেয়ে বেশ আনন্দিত হলেন এবং যথাসাধ্য আমাকে সাহায্য করার চেষ্টা করলেন। আমি তাকে সব কথা খুলে বললাম। সব শুনে তিনি আমাকে বললেন, আপনারা কলকাতার অফিসার, মেদিনীপুরের মহিলাদের কাছ থেকে সত্যি কথা বের করা আপনাদের সাধ্য নয়। আমি এই মেদিনীপুরের থানায় কাজ করতে করতে বুড়ো হয়ে গেলাম, কিন্তু আমিও ওদের কাছ থেকে সব কথা জানতে পারবো না। সে যা হোক, এখানে থেকে থেকে আমার যা যা অভিজ্ঞতা হয়েছে তা থেকে বলতে পারি আপনারা ওর কাছ থেকে কোনো কথা বের করতে পারবেন না। আমি যদি বেশ ভালোভাবে চেষ্টা করি তাহলে হয়তো 2-3 দিনের মধ্যে আপনাদের কিছু একটা জানাতে পারবো। আপনি যখন এখানে এসেই পড়েছেন, তাহলে যতদিন না আপনার কাজ সম্পন্ন হচ্ছে ততদিন আমি আপনাকে যেতে দিচ্ছি না। দারোগাবাবুর কথা শুনে আমি তার সাথে সম্মত হলাম। তিনি আরও বললেন, শুনুন, যতক্ষণ না আমি বলছি ততক্ষণ আপনারা তারাকে কোনো কথা জিজ্ঞেস করবেন না। কারণ এখন যদি আপনারা তাকে কিছু জিজ্ঞেস করেন তাহলে সে হয় আমি জানি না, না হলে আমি করিনি, এসব বলবে আর কি। আর একবার তার মুখ থেকে না বেরোলে আর তাকে হ্যাঁ করানো সম্ভব হবে না। তার কথা বেশ যুক্তিসম্মত বলে মনে হলো। আমি রাজি হয়ে গেলাম। সেদিন আর তারাকে কোনো কথা জিজ্ঞেস করলাম না। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর তিনি তারাকে তার কাছে ডাকলেন এবং তাকে একটু নির্জনে নিয়ে গিয়ে বসলেন। আমরা কেউই সেখানে গেলাম না, কিন্তু দূর থেকে দেখতে পেলাম যে তিনি তারার সাথে নানা রকম কথা বলে চলেছেন। তিনি ঠিক কি কথা বলছেন বা তারা তার কথার কি উত্তর দিচ্ছে তার কিছুই আমরা জানতে পারলাম না। এভাবে রাত অনেক হয়ে গেল। আমি সব দেখে শুনে ঘুমোতে চলে গেলাম এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়লাম। পরদিন সকালে আমার যখন ঘুম ভাঙল, দেখলাম প্রায় 7টা বেজে গেছে। খোঁজ নিয়ে জানতে পারলাম দারোগাবাবু থানায় নেই। কাল রাত্রে তারাকে সঙ্গে নিয়ে তিনি কোথায় যেন বেরিয়েছেন, এখনো পর্যন্ত ফেরেননি। তিনি কোথায় গেছেন তা আমাকে কেউ বলতে পারল না, বা হয়তো ইচ্ছে করেই বলল না। আমি সব দেখে শুনে সকালের কাজকর্ম সেরে দারোগাবাবুর ফেরার আশায় বসে রইলাম। আন্দাজ সকাল 9টার সময় তিনি ফিরে এলেন, কিন্তু তারাকে তাঁর সঙ্গে দেখতে পেলাম না। তিনি ফিরে এসে আমার কাছে বসলেন এবং যা বললেন তাতে আমার সমস্ত বুদ্ধি লোপ পেয়ে গেল। স্ত্রীলোক যে এত ভয়ঙ্কর হতে পারে তা তারাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এরকম কাজকর্ম যে কোনো মানুষ করতে পারে, বিশেষ করে নারী, সেই সময় আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারিনি। কিন্তু শেষে যখন তারার মুখে সবকিছু শুনেছিলাম তখন আমাকে বিশ্বাস করতে হয়েছিল। সে আমাকে যা বলেছিল তা হুবহু আমি আপনাদের বলতে পারবো না। সেসব কথা
যতটা সম্ভব মার্জিত করে বলার চেষ্টা করছি। আকারে ইঙ্গিতে আপনারা বুঝতে পারবেন। দারোগাবাবু আমাকে বললেন, শুনুন, আমি বহু কষ্টে জিজ্ঞাসাবাদ করে যেসব কথা তার কাছ থেকে জানতে পেরেছি, আপনি পুনরায় তাকে জিজ্ঞেস করে সেই সব ব্যাপারে জানতে পারবেন। আমার সামনে এনে যদি তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে হয়তো সে আর অস্বীকার করবে না। তাহলে আপনি সমস্ত ঘটনাটা বেশ ভালোভাবে জানতে পারবেন, আর আপনার মোকদ্দমার সমাধান হয়ে যাবে। এই বলে দারোগাবাবু একজন কনস্টেবলকে দিয়ে তারাকে এনে আমাদের সামনে উপস্থিত করলেন। তারা আমাদের সামনে এসে উপস্থিত হলে দারোগাবাবু তাকে সেখানে বসতে বললেন। তারা সেখানে বসল। দারোগাবাবু বললেন, তারা এখানকার মেয়ে, ওর ব্যবহারের সাথে আমার ভালোভাবে পরিচিতি আছে। আপনি ওকে যা ইচ্ছা জিজ্ঞাসা করতে পারেন, ও কোনো মিথ্যে কথা বলবে না। কলকাতা খুবই দূষিত জায়গা, তারা খারাপ নয়। কলকাতার দূষণ ওর এই অবস্থা করেছে। নিজের পরিস্থিতির কথা ভুলে গিয়ে অন্যের জিনিসের উপর লোভ দিয়েছে। সে হয়তো এটা ইচ্ছে করে করেনি। সেই লোভ কোনোভাবেই সম্বরণ করতে না পেরে সেই লোভের বশেই সে এই ভয়ানক কাণ্ড ঘটিয়েছে। সে যা হোক, আপনি আগে ওর কাছ থেকে সব কথা জানুন, তারপর নিজের বিবেচনা মতো কাজ করবেন। এই বলে দারোগাবাবু সেখানে বসে রইলেন। আমি তারাকে জিজ্ঞেস করলাম, তারা, তুমি কি সত্যি কথা বলবে? কেন বলবো না বাবু? যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর মিথ্যে কথা বলে লাভ কি? তুমি মধুবাবুর বাড়িতে কাজ করতে? হ্যাঁ বাবু, আমি তার বাড়িতেই কাজ করতুম। তা তুমি হঠাৎ এখন দেশে এলে কেন? অনেকদিন আসিনি, তাই তাদের কাছ থেকে কটা দিনের ছুটি নিয়ে এলাম। তুমি কার চাকরানি ছিলে, মধুবাবুর না কৃষ্ণচন্দ্রের? আমি দুজনেরই কাজ করতুম, দুজনেই আমার মনিব। আর কিরণ? তিনিও আমার মনিব। তাহলে দেখছি তিনজনেই তোমার মনিব। আগে হ্যাঁ বাবু। তা ওই তিনজনের মধ্যে তোমাকে কে বেশি ভালোবাসতো? মধুবাবু ও কৃষ্ণচন্দ্র দুজনেই আমাকে ভালোবাসতেন, কারণ আমি দুজনেরই সব কাজ করে দিতুম। আর কিরণ? কিরণ আমাকে দেখতে পারত না বাবু। কেন? কৃষ্ণচন্দ্র আমাকে একটু বেশি করুণা করতো বলে তিনি আমাকে দেখতে পারতেন না। তা তোমাকে তো দুজনেই ভালোবাসতেন, কিন্তু তুমি কাকে মন থেকে ভালোবাসতে? দুজনেই তো আমার মনিব বাবু, আমার আবার ভালোবাসা কি? তা ঠিক, কিন্তু তুমি কার বেশি যত্ন করতে, কার সেবা করতে তোমার সব সময় ইচ্ছে করত? কৃষ্ণচন্দ্রের কাজগুলো আমি সবার আগে করে দিতুম। তুমি বেতন কত পেতে? আগে 2 টাকা করে বাবু। তা ওই বেতন তুমি মাসে মাসে নিতে নাকি 2 মাসের 4 মাসের বেতন একসাথে নিতে? না, আমি ওই মাসে মাসেই বেতন পেতুম। বেতনের টাকায় কি করতে? ওই টাকা একসাথে জমা করে আমি গয়না করতুম। ওই বাড়িতে তোমার কাজ এখনো 2 বছর হয়নি। 2 বছরের টাকা একসাথে নিলে 48 টাকার বেশি হয় না। তা ওই টাকা দিয়ে তুমি কি গয়না গড়িয়েছ? কেন, আমার গলার এই সোনার হারটা। আর তোমার হাতের ওই সোনার বালা কোত্থেকে এলো? ওটা মধুবাবু আমাকে গড়িয়ে দিয়েছেন। এ কথা কৃষ্ণচন্দ্র বা অন্য কেউ জানে? না বাবু। আর ওই তাগাটা কে গড়িয়ে দিল? এটা কৃষ্ণচন্দ্র দিয়েছেন। মধুবাবু জানেন? না বাবু, জানেন না। কেন? আমি কারো কাছে কারো কথা বলতাম না বলেই একজন অন্যজনের কথা জানতে পারতেন না। যাকে, যে ওলার শরবত কিরণ প্রতিদিন পান করত, তার সাথে তুমি বিষ মিশিয়ে রেখেছিলে কেন? কেন, কিরণকে হত্যা করার জন্য। তা হঠাৎ এরকম একটা ভয়ঙ্কর ইচ্ছে তোমার হলো কেন? বাবু, সে কথা আমি আপনাকে কি আর বলবো। মধুবাবু আমাকে ভালোবাসলেও আমি কিন্তু কৃষ্ণচন্দ্রকে জীবন দিয়ে ভালোবাসতুম, যাতে আমি সব সময় কৃষ্ণচন্দ্রের সামনে থাকতে পারি, যাতে আমি সব সময় তার আদেশ পালন করতে পারি। তার জন্যই আমার মন সব সময় ছটপট করত। কিন্তু ওই কিরণের জন্য আমি আমার মনের ইচ্ছে ভালোভাবে পূরণ করতে পারতাম না। কৃষ্ণচন্দ্রের কোনো কাজ করার জন্য আমি যখনই কৃষ্ণচন্দ্রের কাছে যেতুম, তখনই কোনো না কোনো বাধা বিপত্তি দেখা দিত। সুতরাং তার জন্য আমার মনের ইচ্ছে পূরণ করতে পারছিলাম না। কাজেই ভেতরে ভেতরে আমার রাগ জমতে শুরু করলো, কিন্তু প্রকাশ্যে আমার মনের ভাব প্রকাশ করার মতো সাহস পেতুম না। কিরণ আমার মনিব পত্নী হলেও আমি কিন্তু তাকে কোনোভাবেই সহ্য করতে পারতুম না।
সবার সামনে ভয়ে ভয়ে তার আদেশ আমাকে পালন করতে হতো বটে, কিন্তু ভেতরে ভেতরে আমি রাগে জর্জরিত হয়ে পড়তাম। এইভাবে কিছুদিন সহ্য করার পর আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল বাবু। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। কিরণ বেঁচে থাকলে তো আমার এই যন্ত্রণার কোনোভাবে নিস্তার নেই। মনে মনে তাই ওর সর্বনাশ করার পরিকল্পনা করতে লাগলাম। আমার পথ থেকে তিনি সরে গেলে আমার আর কোনো বাধা থাকবে না, ফলে আমিও মনে সুখে দিন কাটাতে পারবো। কিভাবে আমি আমার পরিকল্পনা সফল করব সে চিন্তা ভাবনাও আমার করা হয়ে গেছিল বাবু। তাকে বিষ পান করাতে হবে এই পরিকল্পনা করে আমি ভয়ঙ্কর বিষের জোগাড়ও করে রেখেছিলাম, কিন্তু সুবিধা মতো সুযোগ না পাওয়ায় সেই কাজ করতে আমার এতদিন সময় লাগলো। দেশে আসার জন্য আমি মধুবাবুর কাছে 6 মাস আগে থেকে প্রার্থনা করেছিলাম, কিন্তু তিনি আমাকে 5-7 দিনের জন্য ছেড়ে দিতে রাজি হননি। তাই আমার কাজটা করতে এত দেরি হলো, না হলে এই কাজ আমি অনেকদিন আগেই সেরে ফেলতাম। অনেক অনুনয় বিনয় করে আজ কয়েকদিন হলো আমি কোনোভাবে মধুবাবুর কাছে 10 দিনের ছুটি পেয়েছিলাম। আমি আমার মনের স্বাদ পূরণ করার সঙ্গে বাঁচার পথও আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। তাই ছুটি পেয়ে আমি পরিকল্পনা মতো কাজ করে দেশে চলে আসি। কিন্তু এত ভাবনা চিন্তা করেও বাঁচার যে রাস্তাটা আমি তৈরি করেছিলাম, এখন দেখছি আপনারা তা জানতে পেরে গেছেন। সুতরাং আমার জীবনের আর কোনো আশাই নেই। আমি আমার সমস্ত মনের কথা আপনাদের বললাম, এবার আপনারা যা ভালো বোঝেন তাই করবেন। তুমি ঠিক কি জন্য ওলার সাথে বিষ মিশিয়েছিলে এবং কিভাবেই বা নিজের বাঁচার রাস্তা পরিষ্কার করেছিলে? দেখুন বাবু, মধুবাবুর বাড়িতে যত লোক আছে তাদের কেউই ওলা শরবত পান করেন না, কেবল ওই কিরণ ছাড়া। আর ওই শরবত তৈরি করে অমৃত। সে কাজের ভার অন্য কারো ওপর দেওয়া নেই। কাজেই আমি মনে মনে স্থির করলাম যে ওই ওলার সাথেই যদি কোনোভাবে বিষ মিশিয়ে রাখতে পারি তাহলে আমার উদ্দেশ্য সফল হবে। কারণ ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি ওটা নিয়ে কোনো রকম গন্ডগোল হয় তাহলে অমৃতই দায়ী হবে। তার উপর এই গন্ডগোলের আগে আমি যদি নিজের দেশে চলে আসতে পারি, অর্থাৎ গন্ডগোলের সময় আমি যদি কলকাতায় না থাকি, তাহলে কেউ আমাকে সন্দেহ করবে না। মনে মনে এই পরিকল্পনা করে আমি আগে থেকে বিষ সংগ্রহ করে রেখেছিলাম। যে দিন আমি বাড়ি যাওয়ার অনুমতি পেলাম, সেই দিন রাতে সুযোগ বুঝে ওই বিষ আমি একটা ওলার সাথে মিশিয়ে রাখলাম। কারণ আমি বেশ জানতাম আমি দেশ থেকে ফেরার আগেই ওই ওলার শরবত কিরণ পান করবে, তাহলেই আমারও মনের আশা পূর্ণ হবে। যে ওলাতে তুমি বিষ মিশিয়ে রেখেছিলে সেটা কোথায় ছিল? ওই তো, যে হাঁড়িতে ওলা রাখা থাকতো সেই হাঁড়ির মধ্যেই ছিল। কটা ওলাতে বিষ মাখিয়েছিলে? হাঁড়িতে সে সময় 3-4টের বেশি ওলা ছিল না। আমি ওর একটাতে বিষ মিশিয়ে রেখে দিয়েছিলাম। যে কটা ওলা ছিল তার সবগুলোতেই বিষ না মিশিয়ে একটাতে বিষ মাখানোর কারণ কি ছিল? আমার ঠিক মনে নেই বাবু, একটা কি দুটোতে আমি বিষ মিশিয়ে রেখেছিলাম, মনে হয় দুটোতে। আর ওই ওলা দুটো অন্য ওলার নিচে রেখে দিয়েছিলাম। কারণ আমি ভেবেছিলাম হাঁড়িতে যেসব ওলা আছে তার ওপর থেকেই নিয়ে শরবত করা হয়। সুতরাং আমি দেশে আসার 2-1 দিন পর্যন্ত ওপরের ওলাগুলো থেকে শরবত হলে কিরণের বিপদের সম্ভাবনা থাকতো না। তারপর যখন বিষ মাখানো ওলায় হাত পড়তো তখন আর আমাকে কে সন্দেহ করতো, কারণ তার আগেই আমি বাড়ি থেকে দেশে চলে এসেছি। কিন্তু দুটো ওলাতে বিষ মাখানোর কারণ কি? একটা শরবত যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে আমার মনের আশা পূর্ণ হবে না। তাই দুটোতে বিষ মাখিয়ে রেখেছিলাম, কারণ একসাথে দুটো নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল না। তুমি বলছো যে দুটো ওলায় বিষ মাখিয়েছিলে, কিন্তু আমরা দেখেছি যে ওই হাঁড়ির মধ্যে যতগুলো ওলা ছিল তার সবগুলোতেই বিষ মাখানো ছিল। তা আমার মনে নেই বাবু, আমি অন্ধকারের মধ্যে ওই কাজ করেছিলাম। বিশেষ করে সেই সময় আমার পরিস্থিতির চাপে মাথা ঠিক ছিল না। হতে পারে দুটোর পরিবর্তে ভুল করে আমি সবগুলোতে মিশিয়ে ফেলেছি। তারার কাছ থেকে আমরা সবকিছু জানতে পেরে এবং এই মামলার কিনারা করতে পেরে বেশ খুশি হলাম, কিন্তু তার সাথে একটা দুশ্চিন্তা আমাদের মনে দেখা দিল। এই ভয়ঙ্কর কাজ করতে তারাকে কেউ দেখেনি বা কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই যে তার উপর নির্ভর করে তারাকে দোষী সাব্যস্ত করে উপযুক্ত দণ্ড দেওয়া যায়। তারা এখন নিজের সমস্ত কথা স্বীকার করেছে, তাই আমরা সম্পূর্ণ ঘটনাটা জানতে পেরেছি।
এবং সে কতটা দোষী তা বুঝতে পেরেছি। কিন্তু বিচারকের কাছে সে যদি সবকিছু অস্বীকার করে তাহলে তাকে উপযুক্ত দণ্ড দেওয়া কিভাবে যাবে সেই কথাই ভাবতে লাগলাম। আর এই অবস্থায় যদি তাকে কলকাতায় নিয়ে যাই তাহলে ও সেখানে আইনজীবীর পরামর্শ পাবে। ও যে সব কথা অস্বীকার করবে না তার কোনো দৃঢ়তা নেই। মনে মনে এইসব ভেবে এবং দারোগা বাবুর সাথে পরামর্শ শেষ করে ঠিক করলাম যে ও এখন যা বলেছে তা এক্ষুনি অস্বীকার করবে বলে মনে হচ্ছে না। সুতরাং ওকে কাছের কোনো বিচারকের কাছে নিয়ে গিয়ে সব কথা স্বীকার করার সময় তা লিখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। কারণ এরপর কলকাতায় গিয়ে সে যদি সবকিছু অস্বীকার করে তবুও তার বাঁচার কোনো রাস্তা থাকবে না। তার উপর অন্যান্য যেসব সামান্য প্রমাণ রয়েছে সেগুলো তাকে উপযুক্ত শাস্তি দিতে যথেষ্ট সাহায্য করবে। মনে মনে এইসব স্থির করে তাকে সঙ্গে নিয়ে আমি ও দারোগা বাবু তখনই সেখানে কাছের একটি বিচারকের কাছে গেলাম। আমরা যেখানে ছিলাম সেখান থেকে বিচারক যেখানে থাকেন সেখানকার দূরত্ব প্রায় 10 ক্রোশ। একটা শকট এনে তাতে চড়ে বসলাম আমরা এবং বিচারকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যের পর আমরা সেই বিচারকের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম এবং সব কথা তাকে খুলে বললাম। তিনি আমাদের কাছ থেকে সব কথা জানতে পেরে আমাদের দুজনকে দূরে গিয়ে অপেক্ষা করতে বললেন এবং তারাকে নিজের কাছেই রাখলেন। এভাবে প্রায় 2-3 ঘন্টা কাটার পর সেই বিচারক আমাদের ডাকলেন। আমরা তার কাছে গিয়ে উপস্থিত হলে তিনি তারাকে আমাদের দায়িত্বে তুলে দিলেন এবং জানালেন যে তারা যা স্বীকার করেছে তিনি সেগুলো সত্যি বলে অনুমান করছেন। এরপর তাঁর লেখা কাগজগুলো তিনি আমাদের হাতে তুলে দিলেন। আমরা ওইসব কাগজপত্র আর তারাকে নিয়ে বাইরে চলে এলাম এবং শেষে ওই কাগজগুলো পড়ে দেখলাম। তিনি তারার কাছ থেকে যা জানতে পেরেছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে ওই কাগজে লিপিবদ্ধ করেছেন। যেসব সামান্য জিনিস আমরা গুরুত্ব দিইনি সেগুলোও তিনি তার কাছ থেকে জানতে পেরেছেন। সেই বিচারক একজন বাঙালি এবং তার সাথে আমার আগে কোনো পরিচয় ছিল না, কিন্তু তার জবানবন্দি পড়ে বেশ বুঝতে পারলাম এরকম বিচক্ষণ কর্মচারী খুব কম দেখতে পাওয়া যায়। তারপর তারাকে নিয়ে আমরা কলকাতায় আসি। আমার ওপর মহলের কর্মচারীরা সবকিছু জানতে পারার পর এত সহজেই এই তদন্তের কিনারা হয়ে যাওয়ায় বেশ আশ্চর্য হলেন। তারার বিচারের জন্য তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হলো। তার বিপক্ষে যেসব প্রমাণ জোগাড় করা হয়েছিল সবই ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়া হলো। তিনি তারাকে সেই প্রমাণ সহ উচ্চ আদালতে পাঠালেন। তারা আগে যা স্বীকার করেছিল এবারও তা অস্বীকার করল না। সুতরাং বিচারে তাকে চরম দণ্ডে দণ্ডিত করা হলো। এতক্ষণ আপনি শুনছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী তারা রহস্য, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. তারার চরিত্রে সঙ্গীতা, অমৃতের ভূমিকায় রীতি, শ্রী মধুসূদন দত্তের চরিত্রে দীপক, গল্প পাঠে দারোগা প্রিয়নাথ এবং অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।